ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলুম জানো? দেখলুম মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনি পাথরেরই ছিল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে বললে, তোমার কথা আমি অনেক শুনেছি। তুমি আমাকে ভালোবাসতে চাও না? হ্যাঁ, তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলো। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন করেই হোক তার হাতটা যখন ছাড়াতে যাব, আমার ঘুম ভেঙে গেল। পাথুরে চোখে ওই কিসের চাহনি, হাসির আড়ালে একার হাতছানি। মন আধারে রূপের কি মায়া, কালো দেউলের সেজে এক অভিশপ্ত ছায়া। বুকের গভীরে তার স্পন্দন জাগে, পাথরের ছোঁয়া যেন সাপের মতো লাগে, মুহূর্তে টেনে নেয় মরণ আলিঙ্গনে। শ্রোতা বন্ধুদের নমস্কার। স্টোরি কুটিরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমাদের পরিবেশনা বাংলা সাহিত্যের কালজয়ী লেখক হেমেন্দ্র কুমার রায়ের বিখ্যাত গল্প অভিশপ্ত মূর্তি। গল্পটি নেওয়া হয়েছে লেখকের জনপ্রিয় ভয় সমগ্র গ্রন্থটি থেকে। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। তাহলে আর দেরি কেন, চলুন শুনে নিই আজকের গল্প অভিশপ্ত মূর্তি। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচাছাড়ি করতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছেড়ে বাঁচবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয়েকজন বন্ধু মিলে প্রত্যহ এই প্রশস্ত এবং সহজ উপায়টি অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জুটেছিল। রমেশ ঘাসের ওপরে চাদর বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নিভে যাচ্ছে দেখে ক্রমেই চটে উঠেছিল। সুরেশ এক মনে একখানা বিলাতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার ওপরে দুজোড়া সাহেব ও মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটি বালিশের মতো মোটা, তার মেমটি বাখারির মতো রোগা, আর যে সাহেবটি বামুনের মতো বেটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢ্যাঙা। এমন বিসদৃশ্য চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়া সৌভাগ্যের, বলতে পারেন বড়ই দুর্লভ। হঠাৎ পেছন থেকে চেনা গলায় একজন বলল,
আরে আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম যে। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ। অমনি একসঙ্গে সবাই প্রশ্ন করে উঠল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে? জায়গাটা কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সবার মাঝখানে এসে বসলো। তারপর কোঁচকানো চাদরখানা খুলে সাবধানে কোলের ওপর রেখে বলল, আরে ভাই ভাই ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আর সকালেই ফিরেছি। জায়গাটা ভালোই লাগলো। ওই দোষের মধ্যে ওখানকার জলহাওয়াগুলো ঘোরতর হয়ে উঠেছিল। পুরী থেকে আমি কোনারক গিয়েছিলাম। তা রমেশ চমকে উঠে বলল, হ্যাঁ, ও কোনারকে? ওকে, কোনারকের নামে তুমি এমন চমকে উঠলে কেন? না না, ও কিছু নয়, তুমি যা বলছিলে বলো। না না, সে হবে না। আগে 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 বলো, তুমি চমকালে কেন? আরে সে সে অনেক কথা। আরে তা হোক, তুমি বলো বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বিত চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতে তাগির চোরের কথা বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু 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 তুমি বড় লেজে খেলাচ্ছ রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করলো। সে অনেকদিন আগেকার কথা। আমরা কয়েকজন বন্ধু মিলে কোনারক দেখতে গিয়েছিলাম। কোনারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর ওই মন্দিরের কথা বলার চেষ্টা করব না। কোনারকের আশেপাশে মাঝে মাঝে এই 2-4খানি ছোট ছোট গাঁ আছে। এইসব গাঁয়ে লোকজন খুব কম। যারা থাকে তারা ওই ছোটখাটো চাষাভুষো আর গোয়ালা শ্রেণীর। তো কোনারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেই দিন বিকেলে আমরা ওই রকমই একখানি ওই গাঁয়ের ধার ধরে বেরিয়ে ফিরছিলুম। কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি। হঠাৎ এক গাছতলায় কি রকম যেন পুতুলের মতো একটা কিছু নজরে ঠেকল। এগিয়ে গিয়ে দেখি সত্যি এক পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি এক রমণীর। গরম দেখে মনে হলো সেকালের কোনারকের কোনো শিল্পীদেরই কেউ একটা গড়েছে। কেননা এমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ কোনো যে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এ যেন এক জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে এভাবে অযত্নে পড়ে আছে কেন, এ কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছি। আছুসন্তী ব্রজবাসী বলে গান গাইতে গাইতে একটা গ্রামের লোক ওই পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তাকে ডেকে জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে, এই পুতুলটা এখানে এভাবে পড়ে আছে কেন? উড়িয়া ভাষায় সে যা বললে তার মর্ম বুঝলুম এই যে, গাঁয়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটা আগে ছিল, কিন্তু সে মারা যাবার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, ফেলে দিয়ে গেছে কেন রে? অত্যন্ত কুণ্ঠিত ভাবে লোকটি বললে, কেন তা তো সে জানি না। তবে তার মুখ দেখে মনে হলো সে যেন কিছু একটা লুকোচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। শুনতেই লোকটা শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশনোদ্যত সাপের দিকে লোকে যেমন ভাবে তাকায়, তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে, আমি পারবো না, আমি পারবো না। খামোখা লোকটা আতকে উঠল কেন? মূর্তিটি যেন তার পাষাণ নয়ন তুলে করুণ মুখে হাসছে। আপনার নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে।
হঠাৎ ফিরে দেখি পেছনে সে লোকটা আর নেই। হন হন করে সে গায়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে গিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতেই সবাই আবার ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুলল। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ আর আধখানা বালির নিচে চাপা ছিল বলে তার এই অপরূপ রূপ ভালো করে আগে বুঝিনি। এখন তার সবটা দেখতে পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ের শ্রীছাঁদ। একটা পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতাম না। মনে হতে লাগলো এর আর্টিস্ট বা শিল্পী যদি আর একটু চেষ্টা করতেন তাহলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হলে গায়ের লোক উড়িয়া ভাষায় যৎপর নাস্তি রুদ্র রস প্রকাশ করবে, কিন্তু আশ্চর্যের কথা এই যে কেউ টু শব্দটি পর্যন্ত করলে না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালো। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে ওই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারোর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ধিমিয়ে ধিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ আর নিচে ধুধু মরুভূমি, চারদিকে আর কিচ্ছু নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভেতরে দেহটাকে ছড়িয়ে দিল, আর আমার পাশেই সেই নর্তকীর পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলুম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়েই কুন্দদন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেলল। তারপর তার সামনের দিকে ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিলে আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণী স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমনি সরে আসতে যাব অমনি চট করে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভেতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় যে সে মূর্তি কোনো একটা ঘুমন্ত মানুষের। বাইরে তো মরার মতো হলদে আধখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের ওপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত স্তব্ধ। কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রে অশ্রান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভেতরে কে একটা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললে। প্রথমে ভাবলুম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়, ভেতর থেকে নিশ্চয়ই কারোর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে এখনো স্থিরভাবে পড়ে আছে। ঝাঁ করে মনে এলো কোণারকের ওই গেঁয়ো লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও ওই মূর্তিটার গায়ে হাত দিতে সে রাজি হয় না। এই মূর্তিটা নিয়ে কোনো গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে অত সুশ্রী তাকে গাছতলায় ফেলে দেওয়া হয়েছিল কেন?
নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বেছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তাও যেন বুকের কাছটা ছলাৎ করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না। কেমন যেন মনে হলো যেন দুটো পাথুরে চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের ওপরে এসে বিঁধছে। শেষটা এমনি অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই ওখানে তিষ্ঠতে পারলুম না। এক লাফে সে গাড়ি থেকে নেমে পড়ে আমি অন্য গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে তো আমার দুই বন্ধু ঘুমোচ্ছিলেন। কোনো মতে গুটোগুটি করে বাকি রাতটা কাটিয়ে দিল। ভোর হলো, কিন্তু প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার ওপরে একটা কুকুর ছানা কুণ্ডলি পাকিয়ে আরামে শুয়ে দিব্যি নিদ্রা সুখ উপভোগ করছে। কান ধরে তুলে সেটাকে বাইরে ফেলল। তারপর ছানাটা কেউ কেউ করে উঠতেই ওই গারোয়ান ছোড়া ছুটে এলো। আরে 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 বাবু, ওকে মারবেন না বাবু। আরে ও আমার কুকুর আছে, আমার শেরু আছে। আরে ওকে মারবেন না, ও বেচারার মা নেই না, इसलिए तो আমার সাথে গাড়িতে ঘোরে। আমার খুব ভালো শেরু আছে। বুঝলুম গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবু কলকাতায় এসে সেই নর্তকীর প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের ওপর দাঁড় করিয়ে দিলুম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বলল, কই দেখি দেখি, কালামুখীর দাঁড়াবার আর ঠং দেখো না, দি ঠাস করে একটা গালে থাপ্পড়। এই বলেই রমা মূর্তির গালে সকৌতুকে একটা চড় বসিয়ে দিলে, আর সঙ্গে সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে পাংশু হয়ে গেছে। কি হলো রমা, ও অমন করে উঠলে কেন? ও আমার হাতে কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? আরে খেপে গেলে নাকি? ওকে চড় মারতেই ও যেন আমাকে কটাস করে কামড়ে দিল। মাগো, কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো 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 দেখো, আমার হাত দিয়ে রক্ত পড়ছে। সত্যি রক্ত গড়াচ্ছে যে। হতভম্বের মতো মূর্তির দিকে চাইলুম, আর তখনই বুঝতে পারলুম আসল ব্যাপারটা কি। ওই নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁজেছেন। রমার হাত তার ওপরে পড়তেই আছড়ে গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলে না। আমার মুখে সে আগেই শুনেছিল এ মূর্তিকে আমি কি করে এবং কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বললে, একে যখন লোকে ফেলেই দিয়ে গেছিল, তখন এই আপদকে ঘাড়ে করে তোমার বই বাড়িতে আনবার কি দরকার ছিল শুনি? স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে বললুম, যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও গে যাও। ভয় ভয় নর্তকীর দিকে তাকিয়ে রমা নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও কেমন যেন একটু ভ্যাবা চাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুটো নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপে আজ সে নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্য রোলে এবং ওই চরণে রুনু রুনু নুপুর নিক্ষণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত।
বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে, তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি ওই নর্তকীর মূর্তি না দেখত, তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোর কাছেই অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ কেবল আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না, কিন্তু কলকাতায় যখনই আসতো সে আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে এই দেবদাসের পাথরের মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে সে বললে, রমেশ, এই যে অমূল্য রত্ন! বন্ধু, বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতুম না। বিনোদ কাছে দূরে আশপাশ সুমুখ ও পেছন থেকে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিমূর্তিটা দেখলে। তারপর তার গায়ের পরে নিজের হাত রেখে আবার বললে, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগে সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, দেখো, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ে কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম, আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি গোটা সাম্রাজ্য বিকিয়ে দিতুম। এ হচ্ছে পাষাণী, একে ভালোবাসলেও প্রতিদানই আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়া স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকোনো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলেই যেন হাতে তার উপর পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিলে, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের মতো হাতখানা গুটিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলে। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললুম, কি হে, ব্যাপার কি? বিনোদের খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হল না। তারপর সে একবার মূর্তির দিকে আর একবার আমার দিকে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে আমতা আমতা করে বললে, এ কি সত্যি? কি সত্যি? হ্যাঁ রমেশ, 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 এই মূর্তির ওপর আমি যখন হাত রাখলাম, তখন মনে হলো যেন এই মূর্তিটার হৃৎপিণ্ডটা ধপধপিয়ে নেচে উঠলো। আরে, ওই মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্যজ্ঞান হারিয়ে বসে আছো। তাই বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই ভ্রম। হ্যাঁ, এই তো, কই 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 এখন তো আর তোর মনে হচ্ছে না? ঠিক 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 ঠিক, তাই তো এখন তোর মনে হচ্ছে না? দেহ এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতো শীতল। হায় রে, পাষাণকে কি আর বাঁচানো যায়? তা যদি পারতুম, তাহলেই আমরা এই শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটা বদ অভ্যেস আছে, রাত 1:30-2 না হলে সহজে আমার ঘুম আসতে চায় না। প্রথম রাতটুকু আমি ওই বই টই পড়ে কাটিয়ে দিই। সে রাতে যখন পড়া সাঙ্গ করে উঠলুম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ শুনলুম। এত রাত্রে জেগে কে? আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ হেঁটে বেড়াচ্ছে। সে রাত্রে গরমটা পড়েছিল অতিরিক্ত। ভাবলুম গরমেই বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করেই তাকে আর না ডেকে আমি শুয়ে পড়লুম। পরদিন সকালবেলায় যখন বিনোদের সঙ্গে দেখা হলো, তখন বললুম, কি হে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? তুমি কি করে জানলে? কাল রাত 2টোর সময় যখন বারান্দায় এসেছিলে, আমি তো তখন জেগেই ছিলাম। ভাই, কাল একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম জানো।
ওই ওই নর্তকীর মূর্তিটা আর একটা নকল তুলছিলাম। তুলতে তুলতে মানে অলমোস্ট ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলুম জানো? দেখলুম মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমনই পাথরেরই ছিল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে বললে, তোমার কথা আমি অনেক শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? হ্যাঁ, তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলো। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন করেই হোক তার হাতটা যখন ছাড়াতে যাব, আমার ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই ভুলতে পারলাম না যেন। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনই গরম হয়ে গেল যে শেষমেশ ঘরের বাইরে বেরিয়ে এলুম। কাল সারা রাত না একটা অনিদ্রায় কেটেছে। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, এ তো সেই একই ধরনের। আমার বুক কি একটা বিপদের ভয় গুড়গুড় করে উঠল। তবে কি সত্যি সত্যি মূর্তিটার ভেতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত হয়েই বললুম, বিনোদ, ও ঘরে আর তুমি শুইও না। কেন বলো দেখি? তুমিও মূর্তিটার কথা বড় বেশি ভাবছো। হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। দেখলুমই বা, তাতে হয়েছে কি? স্বপ্ন তো আর কখনো সত্যি হয় না। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সে হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি। সেই রাত্রির কথা আমি আমার জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো, আর তার সঙ্গে সঙ্গে এক ভয়ানক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকের গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলুম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানায় উঠে সভয়ে বললেন, ও কি গো? আবার আর্তনাদ। এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এ যে বিনোদের স্বর। আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দড়াম করে খুলে গেল। ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হাঁ করে আমাকেই গিলতে আসছে। শুনলুম সেই অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গুঙিয়ে গুঙিয়ে বিনোদ বলছে, আর কথা বেরোল না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরে আছে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না, সে যে কি এক মহাভয় আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে তখনই আমি ছুটে পালাতে পারতুম, কিন্তু
কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির ওপরে আমি দু হাতে ভর দিয়ে বসে পড়লুম। অন্ধকার ঘরের ভেতর কেমন যেন একটা অস্পষ্ট ঝটপটানির শব্দ হতে লাগলো। কারোর সাথে কারোর যেন জোঝাজুঝি চলছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানির শব্দ থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমন ভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতুম। কিন্তু বাড়ির যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সেই ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলুম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুড় হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের দেহ নিথর হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেললুম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণী স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। এই বলে রমেশ তার কথা শেষ করল। খানিকক্ষণ সবাই চুপ। তারপর যোগেশ নিজের নিভে যাওয়া বিড়িটাকে জোর করে টেনে বলল, আচ্ছা, সেই লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? ও তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি হবে, নইলে না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনোভাবে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? আহা, তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্য আমার বন্ধুর অমন অবস্থা হলো, সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আরেক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার ওপর ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমন জোরে লাগে যে যে তখনই অজ্ঞান হয়ে সে ঘুরে পড়ে যায়। কি ভয়ানক! তবু তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? রমেশ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, না, আমি ভূত মানি না। রক্তের দাগ রেখে যায় সে পাষাণী মনে, ছাড়ো ওরে পিশাচি, ছেড়ে দে আমায়, মুক্তি যে নেই আর সমাধি ঘনায়, সে তো পুতুল নয়, এক জীবন্ত মরণ, পাষাণের বুকে হোক নিঃশব্দ সমর্পণ। এতক্ষণ আপনারা শুনছিলেন স্টোরি কুটিরের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আগামী শনিবার ঠিক এই সময়ে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন স্টোরি কুটির, এক ঘর গল্প। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।